ওয়েলকাম টু এএস একাডেমি। এএস একাডেমিতে সকলকে স্বাগত। বিখ্যাত পণ্ডিত চাণক্যের দুটি শ্লোক আমি তুলে ধরছি। তিনি বলছেন, বিদ্যঞ্চ নৃপতঞ্চ নৈব তুল্যং কদাচন, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। এর বাংলা অর্থ হচ্ছে, পাণ্ডিত্য ও রাজত্ব কখনোই সমান হতে পারে না, কারণ রাজা কেবলমাত্র নিজের রাজ্যেই সম্মান পান, কিন্তু কি স্বদেশে কি বিদেশে বিদ্বানের সর্বত্র সম্মান। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটি চড়ুই পাখি কবিতাটি আলোচনা করব। আলোচনার পূর্বে কবি তারাপদ রায় সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব। বাংলা সাহিত্যে প্রাণীজগৎ নিয়ে যাঁরা কবিতা গল্প লিখেছেন, তাদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ কবি হলেন আমাদের পাঠ্য একটি চড়ুই পাখি কবিতার কবি তারাপদ রায়। তিনি 1936 খ্রিস্টাব্দে 17 নভেম্বর বর্তমান বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিন্দুবাসিনী হাই ইংলিশ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর সেন্ট্রাল কলকাতা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। পেশায় শিক্ষক হলেও সাহিত্য রচনায় পারদর্শিতা দেখিয়েছেন। বিশিষ্ট কবি ও রসরচনাকার তারাপদ রায় অর্থভঙ্গি ও পরিহাস মিশ্রিত কাব্য ভাষায় তিনি স্বাতন্ত্র্য অর্জন করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ তোমার প্রতিমা 1960 সালে প্রকাশিত হয়। এছাড়াও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো তোমার প্রতিমা, নীল দিগন্তে, এখন ম্যাজিক, কোথায় যাচ্ছেন তারাপদ বাবু, বাংলার শিশুসাহিত্যে দুই পরিচিত চরিত্র ডোডো ও তাতাই তার অন্যতম সৃষ্টি। তারাপদ রায় কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এই জনপ্রিয় কবি 2007 খ্রিস্টাব্দে 25শে আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবার আমরা কবিতাটির বিস্তারিত আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগেই বলে রাখি যে আমাদের আলোচ্য এই একটি চড়ুই পাখি কবিতাটি তারাপদ রায়ের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা এর আগেও পাখিকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো পড়ে এসেছি। যদি একটু খেয়াল করো তাহলে মনে পড়বে ষষ্ঠ শ্রেণীতে মন ভালো করা বলে একটি কবিতা ছিল। সেই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। তিনি তাঁর সেই মন ভালো করা কবিতায় বারবার একটি মাছরাঙা পাখির গায়ের রঙকে বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। আমরা আমাদের এই আলোচ্য কবিতাটিতেও দেখব যে তারাপদ রায় একটি চড়ুই পাখিকে নিয়ে যে ভাবনাগুলো ভেবেছেন সেগুলোই কিন্তু কবিতার আকারে এখানে ব্যক্ত করেছেন। চলো শুরু করি কবিতাটিতে। কবিতার প্রথম লাইনেই কবি বলছেন, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। কবি এখানে চড়ুই পাখিটিকে চতুর বললেন। এর সম্ভাব্য দুটো কারণ হতে পারে। প্রথমত, আশেপাশে অনেকগুলো বাড়ি থাকা সত্ত্বেও পাখিটি তার বাড়িতেই বাসা বেঁধেছে। তার কারণ হচ্ছে যে কি, কবি এখানে একাকেই রয়েছে। কবির বাড়িতে না আছে কবির মা, না আছে বাবা, না আছে স্ত্রী, না আছে কোনো ছেলে অথবা মেয়ে, কেউই নেই বাড়িতে। সেই জন্য হয়তো পাখি যে বাসাটা বেঁধেছে সেই বাসাতে কেউ হয়তো আক্রমণ করছে না বা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে না, এরকমও হতে পারে। হয়তো অন্য কোনো বাড়িতে বাসা বাঁধলে হয়তো তার বাসাতে বারবার কেউ উঁকি মারতো বা দেখতো যে কি সেখানে কোনো ডিম আছে কি না, বাচ্চা আছে কি না, পাখিটি কোথায় গেছে বা কী দিয়ে বাসা তৈরি করেছে, এরকম হতে পারতো। কিন্তু যেহেতু কবির বাড়িতে কবি ছাড়া কেউই নেই, সেই জন্য হয়তো পাখিটাকে কেউ ডিস্টার্ব করছে না, হয়তো খুব নিশ্চিন্তে খুব আরামেই সেখানে বাসা বেঁধে আছে। দ্বিতীয় কারণ হতে পারে যে আশেপাশে কিন্তু আমরা যখন কবিতাটা এগোবো পড়তে পড়তে দেখব যে আশেপাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে। পালেদের বাড়ি, ঘোষেদের বাড়ি অনেকগুলো রয়েছে, অথচ পাখিটি কিন্তু কবির ঘরেই বাসা বেঁধেছে। তার কারণ হতে পারে যে কি, যেহেতু কবি নিঃসঙ্গ, তার ওয়ারিশ অর্থাৎ তার সম্পত্তি কে পাবে এরকম কেউই নেই, সেহেতু পাখিটা ভাবছে হয়তো যে কিছুদিন পর যখন কবি মারা যাবে তখন
যা যা কবির আছে সবগুলো কিন্তু সেই পাখিরই হয়ে যাবে। হয়তো এই আশাতেই বা এই আশা মনে নিয়েই সে কবির বাড়িতে বাসা বেঁধেছে। এই জন্যই কবি পাখিটিকে বলছেন চতুর চড়ুই, অর্থাৎ চালাক, বুদ্ধিমান, এইসব কারণের জন্যই বলেছেন। তারপরে দেখি কী বলছেন কবি, অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। অর্থাৎ যখন সূর্য ডুবে যায় তখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার আসে। কবি মনে করছেন যে সেই সন্ধ্যাটা মনে হচ্ছে একটা পাখি, সেই সন্ধ্যাটা পাখির মতোই ঠোঁটে কিন্তু একটা অন্ধকার নিয়ে এগিয়ে আসছে। ঠিক সেই সময় পাখিটাও কিন্তু বাড়িতে ফিরে আসছে। কবি এখানে এক অদ্ভুত বা একটা সুন্দরতম চিত্রকল্প তৈরি করেছেন। চিত্রকল্প বলতে বোঝানো হচ্ছে যে কোনো শিল্পী যখন কোনো একটা প্রাকৃতিক দৃশ্য তুলির সাহায্যে ছবিতে সেটা প্রকাশ না করে যখন বিভিন্ন শব্দ প্রয়োগ করে সেটা প্রকাশ করে, তখন সেটাকে বলবো আমরা চিত্রকল্প। এখানেও সন্ধ্যার যে এক অপরূপ চিত্র কবি তুলে ধরেছেন। তো এখানেও কিন্তু কোনো ছবি কবি আঁকেননি, বলেছেন অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে। অর্থাৎ মনে হচ্ছে সন্ধ্যাটা একটা পাখি, সেই পাখিটা ঠোঁটে কিন্তু অন্ধকার নিয়ে এগিয়ে আসছে, আর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে সেই সময়ই, ঠিক সেই সময়ই পাখিটাও নিজের বাড়িতে ফিরে আসছে। তারপর বলছেন এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়াই শব্দের টুকরো। খড় বলতে উলু খড় হতে পারে, বা ধানের গাছের যে অবশিষ্ট অংশ থাকে সেটা হতে পারে। আর বলছে ও বাড়ির ধান, এগুলো নিয়ে এসে বাড়িতে মনে হচ্ছে কি শব্দের টুকরো ছড়িয়ে দিচ্ছে, এখানে সেখানে ছড়িয়ে রয়েছে। একটু প্রাসঙ্গিকভাবে একটা কথা বলি, যখন আমাদের পরিবারের লোকসংখ্যা খুব কম থাকে, ধরুন 1 জন বা 2 জন, আর কোনো অনুষ্ঠান উপলক্ষে দুর্গাপূজা, কালী পূজা কিংবা মহরম বা কোনো ঈদ উপলক্ষে বাইরে থেকে অনেকগুলো সদস্য এসে পড়েন। তখন যে ছোটো ছোটো বাচ্চাগুলো থাকে সেগুলো কিন্তু বাড়িতে প্রচুর ডিস্টার্ব করে, এটা ফেলে দেয় সেটা ফেলে দেয়, আর সেই নিয়ে বাড়িতে একটা হাঙ্গামা সৃষ্টি হয়। ওই কী করছিস, ওটা ওদিকে কেন রাখলি, ওই ওখানে বসবি না, ওই ওটা খেলা বের করবি না, এই খেলাটা ভেঙে দিলি না, এরকম একটা সবসময় যেন একটা কিচিরমিচির ভাবটা লেগে থাকে। আর যেই উৎসবটা চলে যায়, যখন উৎসবটা শেষ হয়ে যায়, তখন কিন্তু সেই বাচ্চা ছেলেগুলো বা সেই অতিথিগুলো যখন ফিরে যায়, তখন কিন্তু বাড়িতে একটা নিঃসঙ্গতার ভাব বা একটা খালি খালি ভাবটা সৃষ্টি হয়। এখানেও কবি যেহেতু একা রয়েছেন, সেই জন্যই এই পাখিটা মনে হচ্ছে সেই অতিথির মতোই রয়েছে। মনে হচ্ছে যে কি অতিথির মতোই এসে রয়েছে আর কি। আর প্রচুর একটু বারবার শব্দভঙ্গি বা ঠিক সেই অতিথিদের মতোই পাখিও যেন পুরো ঘরটাতে শব্দের টুকরো ছড়িয়ে রেখেছে। তারপর কবি বলছেন ঘর জুড়ে কিচিমিচি গান, পুরো ঘরটাতেই যেন সেই চড়ুই পাখিটির কিচিরমিচির গান ছড়িয়ে রয়েছে। তাই কবি হয়তো মনে করেছেন সে একা নয়, তার সঙ্গে একটা চড়ুই পাখি রয়েছে। তারপর দেখো, কখনো সে কাছাকাছি কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে। অর্থাৎ সেই পাখিটি কখনো কখনো খুব কাছাকাছি এসে কৌতূহলী 2 চোখ মেলে, অর্থাৎ কৌতূহলের ভাব নিয়ে কবির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হতে পারে যে পাখিটি দীর্ঘদিন ধরে কবির ঘরে বাসা বেঁধেছে, কিন্তু সে তো পাখি, সে তো মানুষ নয়। তাই হয়তো কবির সঙ্গে তার তেমনটা পরিচয় গড়ে ওঠেনি, হয়তো কবির অনেক কিছু বিষয় এখনও সেই পাখির কাছে অজানা রয়েছে। অন্যদিকে কবিও কিন্তু পাখিকে ঠিকমতো চেনেন না, বা সে তো পাখি, কবি কি জানতে পারবেন যে সেই পাখিটির বাবার নাম কি, মায়ের নাম কি, তার এর আগে তার বাড়ি কোথায় ছিল, সে কেনই বা এখন এখানে এসেছে বা এখানে বাসা বেঁধেছে, এগুলো তো কবিও জানেন না। তো দুজনের কাছে অপরিচিত প্রায়। তাই পাখিটি জানবার জন্যই হয়তো সেই কৌতূহলী চোখ নিয়ে কবির দিকে তাকিয়ে রয়েছেন। হয়তো ভাবে লোকটা চলে গেলে এই ঘর, জানলা, দোর, টেবিলে ফুলদানি, বই খাতা এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। অর্থাৎ সেই অবাক দৃষ্টিতে কবির দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে
যে হয়তো এই কবি যখন এই বাড়িটা ছেড়ে চলে যাবে তখন এই ঘরটা, জানলাটা, মানে দরজা, টেবিলে ফুলদানি অর্থাৎ ফুল রাখার পাত্র বিশেষ, বই খাতা এসব আমারই হবে, অর্থাৎ পাখিরই হবে। আমাকেই দেবেন বিধাতা, ঈশ্বর বা ভগবান তাকেই এই সব দিয়ে দেবেন আর কি। তারপরে দ্বিতীয় অনুচ্ছেদ দেখো, বা দ্বিতীয় স্তবক। আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার। কার্নিস অর্থে ছাদের যে বাড়া অংশটা বা বাড়ন্ত অংশটা থাকে, সেটাকে বলবো আমরা কার্নিস, অর্থাৎ দেওয়াল থেকে যে কিছুটা অংশ বেরিয়ে থাকে, ছাদের যে কিছুটা অংশ বেরিয়ে থাকে সেটাকে আমরা বলবো কার্নিস। বলছেন আবার কার্নিসে বসে চাহনিতে তাচ্ছিল্য মজার, তার চাহনিতে রয়েছে তাচ্ছিল্য আর মনে মনে একটা মজার ভাব পাচ্ছে কে? সে পাখিটি। ভাবটা যেন তার মধ্যে কী ভাবটা রয়েছে? এই বাজে ঘরে, অর্থাৎ কবির বাড়িটা কিন্তু তার পছন্দ নয়, খুব একটা পছন্দ নয়, হ্যাঁ, খারাপ বাড়ি। এই বাজে ঘরে আছি নিতান্ত মায়ার শরীর আমার তাই, অর্থাৎ নিতান্ত অতিশয় মায়ার, মমতা বা স্নেহের কারণে শরীর আমার তাই, অর্থাৎ কবির ঘরে দীর্ঘদিন থাকার ফলে হয়তো এই খারাপ বাড়ির প্রতি তার যে একটা মায়া বা মমতা হয়েছে, এই জন্যই হয়তো সে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারছে না। তারপর বলছেন ইচ্ছে হলেই আজই যেতে পারি, এ পাড়ায় ও পাড়ায় পালেদের বসেদের বাড়ি, অর্থাৎ ভাবটা কবিকে দেখাচ্ছেন যে আমি ইচ্ছে করলেই যে কোনো সময় ও পাড়ার পালেদের বাড়ি, ঘোষদের বাড়ি বা বসেদের বাড়ি চলে যেতেই পারি, কিন্তু যাই না। তার কারণ কী দেখো, বলছে তবুও যায় না চলে, এতটুকু দয়া করে পাখি, অর্থাৎ পাখি ইচ্ছে করলেই কিন্তু চলে যেতে পারবে, তবুও সে যাচ্ছে না। কারণ ওই যে একটু আগে বলা হলো যে দীর্ঘদিন থাকার ফলে সেই বাড়িটা খারাপ হলেও সেই বাড়িতে থাকার ধরুন সেই বাড়ির সঙ্গে এবং কবির সঙ্গে একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে, সেই জন্যই হয়তো পাখি ভাবছে আমি চলে যাই। এমনিতেই কবি একাকী, কবির সঙ্গে কেউ নেই, হ্যাঁ, না আছে বাবা, না আছে মা, না আছে স্ত্রী, না আছে ছেলে, না মেয়ে, কেউই নেই, আর আছি শুধু আমিও যদি চলে যাই তাহলে কিন্তু কবি পুরোপুরি একাকী হয়ে যাবেন। এই জন্য কবির ওপর দয়া করেই সে কিন্তু সেখান থেকে চলে যাচ্ছে না। তারপর কবি বলছে শোনো, রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী। এটা আবার কীরকম কথা হলো? বলছেন যে কি রাত্রির নির্জন ঘরে, হ্যাঁ, নির্জন, কেউই নেই, কবি একাই রয়েছেন। রাত্রির সময় আমি আর চড়ুই, আমি বলতে কবি আর চড়ুই, তো একটা চড়ুই হলো আর একজন কবি হলেন, তাহলে দুজন তো প্রায় হয়ে গেলেন, তবুও তিনি বলছেন একাকী। এখানে বোঝবার বিষয় হলো যে কবির ঘরে মানুষ বলতে কেউই নেই, কবি একাই রয়েছেন, আর তার সঙ্গে রয়েছে একটি চড়ুই পাখি। কিন্তু চড়ুই পাখি থাকা সত্ত্বেও কিন্তু কবি বলেছেন একাকী। এর কারণ হচ্ছে এই যে পাখি তার সঙ্গী হলেও কখনোই সহচরী নয়, অর্থাৎ কবি ইচ্ছে করলেও তার মনের কথাগুলো পাখিকে বোঝাতে পারবেন না, শত চেষ্টা করলেও কখনোই কিন্তু পাখি কবির সবগুলো কথা বুঝতে পারবে না, কারণ সে তো পাখি, সে তো মানুষের ভাষা বোঝেই না। হয়তো কবি বলবেন যে কি আমার পেট ব্যথা করছে বা মাথা ব্যথা করছে বা আমার জ্বর হয়েছে, তো পাখি কি বুঝতে পারবে না। যদি হঠাৎ করে কবি অসুস্থ হয়ে পড়েন, আর অসুস্থ হয়ে পড়ার পর হয়তো তিনি বলছেন যে আমাকে হাসপাতালে নিয়েছিল বা আমার এক গ্লাস জল এনে দাও, সে কি পাখিটা পারবে না, বোঝাতেই পারবেন না। হয়তো বলবেন ঠিকই, হয়তো বলেই যাবেন যে আমার এটা লাগবে, কিন্তু পাখি কি বুঝে উঠতে পারবে? কখনোই পারবে না। দেখো আমাদের মানুষের মধ্যে এরকম হয় যে যখন মানুষের বাচ্চাগুলো 1 মাস 2 মাস বা 3 মাসের হয়, হ্যাঁ, বা থাকে আর কি, তো সেই সময় বাচ্চা যখন কাঁদে তখন হয়তো মা, বাবা বা আশেপাশের লোকজন ভাবে যে বাচ্চাটার খিদে পেয়েছে মনে হয়। তো বাচ্চাটা সে সময় এত ছোট থাকে যে তার মুখে কোনো ভাষাই থাকে না, তাই সে কিসের জন্য কাঁদছে, তো প্রাথমিকভাবে আমরা অনুমান করি যে সে বাচ্চাটার খিদে পেয়েছে, তাকে দুধ খাওয়ানো হয়, বা কোনো সময় দুধ খাওয়ার পরেও হয়তো দেখছো যে সে কেঁদে যাচ্ছে, তাহলে হয়তো অনুমান করি যে পেটে ব্যথা হয়েছে। তো এই দেখো যে ছোট্ট একটা শিশু, তার কিন্তু কান্না দেখে আমরা ভাবছি যে তার খিদে পেয়েছে বা পেটে ব্যথা করছে, এটা আনুমানিক করে নিচ্ছি, কিন্তু আসলে কি আমরা তার মনের কথাটা বুঝতে পারছি বা তার সমস্যাটাকে বুঝতে পারছি না। ঠিক এখানেও এই পাখিটি কবির সঙ্গী হলেও কখনোই কিন্তু এই পাখিটি কবির মনের কথা বা তার পুরোপুরি প্রাণের দোসর বা সঙ্গী হয়ে উঠতে
পারছে না। কারণ একটাই যে কি, সে কখনোই কবির মনের ভাব বা তার কথাগুলো বুঝে উঠতে পারবে না বা কবিকে সাহায্য করতে পারবে না। এই জন্যই কবি বলছেন যে কি, রাত্রি নির্জন ঘোরে অর্থাৎ কেউ নেই, কবি রয়েছেন আর তার সঙ্গে চড়ুই পাখি রয়েছে, তবুও তার মধ্যে যেন একটা একাকিত্বের ভাব রয়েছে, অর্থাৎ কবি একাকীই রয়েছেন। চলো, বোঝা গেল? যদি বোঝা না যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে।